আমি আপনাকে একটা কথা বলি যে আমরা যখন চাকরি করতে যাই কোথাও, যদি বলে যে "ভাই, আপনি আগে কোথায় চাকরি করছেন, আমি এই কোম্পানিতে চাকরি করছি", কিন্তু পৃথিবীর যখন প্রথম কেউ রাষ্ট্রনায়ক হন কিংবা ক্ষমতায় বসেন, প্রথম যখন বসেন, সে কি অন্য কোন রাষ্ট্র চালানোর অভিজ্ঞতা নিয়েই সে বসেন কিনা? নির্মম হত্যা করেছে, বিচার বিরুদ্ধে হত্যা করেছে, এবং পতনের পর ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেছেন বিএনপির 422 জন নেতা কর্মী মারা গেছে। আমরা তাহলে সেই বিচারটার জন্য, সেই ফেসিবাদের বিচারের জন্য কেন ঐক্যমত্য হতে পারলাম না? এই প্রশাসনের ব্যাপার দিয়ে যদি আমি শুরু করি, হাবিব ভাই কিছুক্ষণ আগে বলে গেছে যে প্রশাসন বলতে জেনারেল নুরুদ্দিন যখন বলছিল আর তাদের এর সাথে সাথে নাই, তখন তার পতন হয়েছিল। অল্প কথায় যদি আমি বলি, বাংলাদেশে যত আন্দোলনের কথাই বলেন, যতক্ষণ পর্যন্ত প্রশাসন দ্বারা আন্দোলন সমর্থিত না হয়েছে ততক্ষণ পর্যন্ত কারো পতন হয়নি। আপনি যদি এরশাদের দিকে তাকান, দেখবেন নুরুদ্দিন যখন রিফিউজ করছে তখন এরশাদের পতন হয়েছে। 96 সালে বিএনপির পতন হইল তখনই যখন মেয়র হানিফের গঠন করা জনতার মঞ্চে মহিউদ্দিন খান আলমগীরের নেতৃত্বে প্রশাসন নেমে আসলো, প্রশাসন কলাপস হয়ে গেল, সরকারের পতন হলো। একইভাবে যদি 24-এর দিকে আসেন, আন্দোলন সবাই করেছে, ছাত্ররা হত্যা হয়েছে, নিহত হয়েছে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু ওয়াকারুজ্জামান সাহেব যখন মাঠে নামলেন এবং উনি যখন বলে ফেললেন এক সময় যে আর কোনো ফায়ার নয়, ঠিক তখনই পতন হয়েছে। এটার মানে হচ্ছে আপনি যদি প্রশাসন আপনাকে আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করে সরকারের পতন হয়, একইভাবে প্রশাসন যদি সরকারকে সহযোগিতা না করে তাহলে সরকারকে অথর্ব হয়ে বসে থাকতে হয়। আজকে ইউনূস সাহেবকে প্রশাসন কোঅপারেট করছে না, সুতরাং তাকে অথর্ব হয়ে বসে থাকে। কারণ আপনার বিরুদ্ধে কিছু করতে গেলে, কোনো কিছু করতে গেলেই প্রশাসন লাগবে। এখন এই যে হাসনাত আব্দুল্লাহর কথা বললেন, এতে মনে হয়, একটু আগে আমি বলে গেছি কিন্তু, যে ছাত্রদের এবং একটা ইসলামী ফোর্সের কিছু গন্ধ পাওয়া যায় যারা সরকারকে সহযোগিতা করে, এই জন্য যে প্রশাসন মাঠে নামছে না। আর কতগুলা জবাব আমি দিব, এটা আমার কাছে মনে হয় সবার জানা উচিত বা আমার প্রশ্ন। যেমন আমার একজন বিজ্ঞ সিনিয়র আইনজীবী এখানে আছেন, উনি একটা প্রশ্ন রেজ করছেন যে ইউনূস সাহেব এনজিওগ্রাম চালাতে পারেন, এনজিওগ্রাম চালানোর রাষ্ট্র চালানো এক কথা নয়। আমি আপনাকে একটা কথা বলি যে আমরা যখন চাকরি করতে যাই কোথাও, যদি বলে যে "ভাই, আপনি আগে কোথায় চাকরি করছেন, আমি এই কোম্পানিতে চাকরি করছি", কিন্তু পৃথিবীর যখন প্রথম কেউ রাষ্ট্রনায়ক হন কিংবা ক্ষমতায় বসেন, প্রথম যখন বসেন, সে কি অন্য কোন রাষ্ট্র চালানোর অভিজ্ঞতা নিয়েই সে বসেন কিনা? আমাদের দেশে যারা অতীতে সরকার প্রধান হয়েছিলেন, তারা যখন প্রথমবার বসছিলেন কোন অভিজ্ঞতা নিয়ে বসছিলেন? এখানে ব্যর্থতার কারণ একটাই, ইউনূস সরকার ইজ অ্যাবসলিউটলি নন কোঅপারেটেড বাই দ্য প্রশাসন। দ্যাট ইজ দ্য মেইন থিং। 2 নম্বর, হাবিব ভাই একটা কথা বলছেন যে ছাত্ররা লেখাপড়া করবে, ছাত্ররা ছাত্র সংগঠন করবে, এবং ছাত্ররা কি রাজনীতির দরকার নাই, তারা ছাত্র সংগঠন করুক। প্রথম কথা হইলে আমি আপনাকে বলি, বাংলাদেশের সংবিধান, এই দুইটা দল যারা ক্ষমতায় ছিল, সংবিধান পারমিট করে 100% মূর্খ লোক এমপি হতে পারবে, কারণ সেখানে শিক্ষাগত যোগ্যতার কথা বলা নাই। আপনি সংবিধানটা খুলে দেখুন, চ্যালেঞ্জ করলাম। যেই সংবিধানে শিক্ষাগত যোগ্যতার কথা থাকে না, অর্থাৎ MA পাস যিনি, তিনিও হতে পারবেন, পিএইচডি ডিগ্রি হোল্ডারও সংসদ সদস্য হতে পারবেন, অ্যাবসলিউটলি মূর্খ লোকও এমপি হতে পারবেন। তো এমপি যদি মূর্খ লোক হতে পারে, যারা ক্ষমতায় ছিলেন তাদের বিবেক কিটা কাজ করে নাই? যে এখনো বাংলাদেশের দারোয়ান নিতে হলে বলে 10 পাস কিনা, কনস্টেবল নিতে হলে কয় মেট্রিক পাস কিনা। তো আপনি একজন সংসদ সদস্য হয়ে সচিবদের সাথে বসে মিটিং করবেন, শতভাগ মূর্খ এমপি, এটা কি আপনারা দেখেন নাই দীর্ঘ 53 বছর? কেন আপনারা পরিবর্তন করলেন না? মাই কোশ্চেন। তারপরে আসেন ছাত্র সংগঠন। ছাত্র সংগঠন আমরা দেখেছি, ছাত্র সংগঠন বাংলাদেশে কিছুই না। ছাত্র সংগঠন হওয়া উচিত কোনটা? যে ছাত্রদের সমস্যা প্লাস সরকারের কাছ থেকে সুবিধা নেওয়া, এই দুইটার ভিতরে ছাত্ররা থাকবে ব্রিজ। অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিনিস্ট্রেশন এবং ছাত্র, কোন ছাত্র সিট পেল না, কোন ছাত্রের উপর অন্যায় হয়, কোন ছাত্র পরীক্ষার ফিস দিতে পারছে না, এইটা ব্রিজ থাকবে ভিতরে ছাত্র সংগঠন। কিন্তু আমাদের দেশের ছাত্র সংগঠনটা কি? এক্সটেনশন অফ দ্য পলিটিক্যাল পার্টি। যে পার্টি পাওয়ারে থাকে তার ছাত্র সংগঠন ইউনিভার্সিটি ক্যাম্পাস দখল করে। কি ভূমিকা ছিল অতীত রাজনীতিবিদদের? তো আপনি ছাত্র সংগঠন তারা করবে কেন? আপনি পার্লামেন্ট মূর্খ লোককে অ্যালাউ করে তার নির্বাচন করার অধিকার আছে। 3 নম্বর আসি আমি আরেকটা কথায়, যে আমরা কত দুর্ভাগা জাতি।
সবাই আন্দোলন করে কাকে সরাইলেন? ফ্যাসিস্ট সরকারকে। সেই ফ্যাসিস্ট সরকার কি করেছিল? আয়নাঘর বানিয়েছিল, নির্মম হত্যা করেছে, বিচার বিরুদ্ধে হত্যা করেছে, এবং পতনের পর ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেছেন বিএনপির 422 জন নেতা কর্মী মারা গেছে। আমরা তাহলে সেই বিচারটার জন্য, সেই ফেসিবাদের বিচারের জন্য কেন ঐক্যমত্য হতে পারলাম না? আমার 422টা লোক মারা গেল, আমার ইলিয়াস হোসেন গুম হয়ে গেল, আমার চৌধুরী আলম গুম হয়ে গেল, আর আমরা তার বিচারের ব্যাপারে কেন ঐক্যমত্য হতে পারলাম না? বাকি সব আমি বাদই দিলাম, এই একটাই কেন ঐক্যমত্য হতে পারলাম না? এটা আমার প্রশ্ন। আর এই সরকারের বিরুদ্ধে আমার দুটো কঠিন অভিযোগ আছে, দুটো কঠিন অভিযোগ। নাম্বার ওয়ান, এই সরকার ক্ষমতা আসার পর সেপ্টেম্বরের কোন এক সময় বা কোন এক সময় বলছে সমস্ত বৈধ অস্ত্র জমা দেওয়ার জন্য। তাহলে আপনি সরকার যেখানে প্রশাসন কথা শোনে না, মানুষের নিরাপত্তা নাই, আইন শৃঙ্খলা কন্ট্রোলে নাই, সেখানে আপনি বৈধ অস্ত্রগুলো জমা নিলেন, অবৈধ অস্ত্র মাঠে থাকলো। মানে এটা কি হিসাবে, কোন হিসাবে? দেশে কোনো নির্বাচন নাই, কিছু নাই, তো আপনি যেই দেশটা একেবারে একটা টার্মোয়েল সিচুয়েশনের মধ্যে আছে, আপনি বলতে পারেন অস্ত্র দিয়ে যে কেউ কিছু করতে। আপনি বৈধ অস্ত্র তো লিস্টেড, কার কাছে অস্ত্র আছে, তার গুলি খরচ করলে তাকে কৈফিয়ত দিতে হয়। আপনি বৈধ অস্ত্র জমা নিয়ে নিলেন আমাকে ইনসিকিউর করে, এটা তো আমি কোনো অর্থ খুঁজে পাই না। আপনি অনতিবিলম্বে এই অস্ত্র যার যারটা ফেরত দিবেন, কেননা আপনি প্রশাসন যেহেতু নন কোঅপারেট করে, আপনি যেহেতু আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করতে পারেননি, এটা আপনাকে ফেরত দিতে হবে। এক, পাশাপাশি অবৈধ অস্ত্র উদ্ধার করার জন্য সারাশি অভিযান করতে হবে, কিন্তু আপনি পারবেন না, প্রশাসন আপনাকে কোঅপারেট করে না।